একদম সেলিম সাহেব, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একবার শোনাই আপনাদের যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, একটু শুনবো। এটা যেটা দুজনেই ইডি সাবমিশন, যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে রিট পিটিশনটা ফাইল করেছিল তাতে প্রথমে আর্গুমেন্ট করেছিল মেনটেনেবিলিটি এবং সেকেন্ড পিটিশনটার জন্য অ্যাডজর্নমেন্ট চেয়েছিল বিকজ সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে। তো লার্নেড কাউন্সিল যে আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছিল, সে অ্যাপিয়ার করে দুটো পাঞ্চনামা যে কিছু সিজ হয়নি, কোনো কিছু সিজ হয়নি, আর কোনো কিছু মানে পাওয়া যায়নি যেটা খুব একটা সন্দেহজনক। সেই জন্য এবং ইডির যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটর জেনারেল মিস্টার রাজু ডিউরিং কোর্স অফ হিজ সাবমিশন এটাও বলেছে যে কোনো সিজ করা হয়নি কোনো, তাই জন্য জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ অফ করে দিলেন অন দেয়ার টার্মস যে কোনো কিছু সিজ হয়নি বলে। মানে তৃণমূল কংগ্রেসের আবেদনটি। সেকেন্ড রিট পিটিশনটা হচ্ছে ইডি যেটা ফাইল করেছিল, যেটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম মমতা ব্যানার্জির হয়ে। মমতা ব্যানার্জি অ্যাজ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, নট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, সেই মামলাটা ইডি টাইম চেয়েছে যে বিকজ অফ ওরা সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং থাকতে রয়েছে, অতএব তুমি এই মামলা এখন অ্যাডজন করে দাও। তো আমরা বলেছিলাম যে সুপ্রিম কোর্টে কি গ্রাউন্ডে চেয়েছে, দেখো সুপ্রিম কোর্টে মামলা করতে গেছে যেহেতু বলেছে এর আগের দিন মানে কোর্টের এগেনস্টে অ্যালিগেশন করেছে যে, তখন জজ সাহেব বললো যে ঠিক আছে, আর আমরা বলেছিলাম যে আমরা উই আর এগ্রিয়েবল টু আর্গু দিস ম্যাটার, উই আর এগেনস্ট দিস অ্যাডজর্নমেন্ট। তো জজ সাহেব ওদের সাবমিশনটা রেকর্ড করেছে যে হিয়ারিংয়ে একটু নিচে নামা না, রেকর্ড করেছে যে যে সেন্টার মানে ইডি অ্যাডজর্নমেন্ট চেয়েছে এবং আমরা মামলা করতে চেয়েছি, কিন্তু যেহেতু ইডি অ্যাডজর্নমেন্ট চেয়েছে সেই জন্য মামলা অ্যাডজর্ন করা হলো। সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পর সেই মামলা লিবার্টি দেওয়া রইল মেনশন করা। সব ফাইল নিয়ে চলে গেছে মুখ্যমন্ত্রী, আদালতে জানালো ইডি, কি বলবে? আমি এর মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য বিষয় একটু আপনাদের জানাতে চাইবো যে ইডির পরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হয়েছে আপনাদেরকে একটু বলি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা বলা হয়েছে, যদি 2026 সালের নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশনকে অবশ্যই পক্ষ করতে হবে। আবেদনকারীর কোনো নথি বা ডেটা বাজেয়াপ্ত করার বিষয়ে বিবাদীর কাছ থেকে কোনো তথ্য পাননি। তারপরে কি বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, আইনজীবী কি বলেছেন যে আবেদনকারী বলছেন যে বিবাদীরা মিডিয়ার কাছে ডেটা ফাঁস করার জন্য পরিচিত। এই ধরনের ইতিহাস আবেদনকারীকে আরও শঙ্কিত করে তুলেছে, কারণ তারা আবেদনকারীর ডেটা নেবার জন্য ভুয়ো তল্লাশি এবং বাজেয়াপ্তকরণে জড়িত। তখন ইডি বলেছে যদি কোনো ডেটা বাজেয়াপ্তই না করা হয় তাহলে আমি কিভাবে সেটা সংরক্ষণ করব, সুতরাং আবেদনটি অস্পষ্ট এবং গ্রহণযোগ্য নয়। কারণ ইডি কিছু নেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় ডেটা নিয়ে গেছেন, আমাদের কাছে কোনো কিছুর দখল নেই, আমাদের বক্তব্য রেকর্ড করা হোক। কিন্তু এইখানে সেলিম সাহেব আমার প্রশ্নটা এখানেই যে তাহলে এই যে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে সমস্ত কিছু ফরেন্সিকে পাঠানো হয়েছে, স্ক্যান করা হয়েছে, তাহলে ইডি বলছে তারা কিছুই নেয়নি, তাহলে 6টা থেকে 12টা পর্যন্ত কি করছিলেন ইডির আধিকারিকরা? এখানে দেখুন, ওই বক্তব্যের দুপক্ষ থেকেই বক্তব্যের মধ্যে অসঙ্গতি রয়েছে। সেটা হচ্ছে ইডি গিয়েছিল কিছু সিজ করতে, তার কাছে ইনফরমেশন ছিল মানি ট্রেল রিলেটেড কোনো ডকুমেন্ট বা এভিডেন্সের জন্য সিজ করতে গিয়েছিল। তো ইডি এবং ওখানে ঢুকতেও পারে এবং সেই প্রপার্টিতে তারা পজিশনও নেয়, তারা রেডও শুরু করে। ইন দ্য মিন টাইম
একজন ওই ইনভেস্টিগেশনের সঙ্গে কানেক্টেড নয়, সে ঢোকে এবং কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে যায়। তো কাগজপত্র নিয়ে যখন বেরিয়ে যায়, ধরে নেওয়া যায় তখন ইডি জানে ও কি কাগজপত্র নিয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট সেই কাগজপত্রগুলো নয় যে কাগজপত্রগুলোর জন্য ইডি ওইখানে গেছে, এটা হতে পারে না, কারণ ইডি তখন ওখানকার ডোমেনে আছে। ওই প্রিমাইসেসটার তখন অল ইন অল হ্যাভিং ফুল কন্ট্রোল ওভার দ্যাট প্রিমাইসেস, ফুল ডোমেন, ওখান থেকে কারোর পক্ষে সে যিনি যেই হোক, মুখ্যমন্ত্রী হলেও, আর মুখ্যমন্ত্রী লেভেলের লোক ইডি এর আগে ডিল করেছে, তারা জানে কিভাবে ডিল করতে হয়, তাকে নিয়ে বেরোতে দেবে না, কোনোভাবেই বেরোতে দেবে না। জোর করে বেরোতে চাইলে তাকে ইডি বসিয়ে রাখার ক্ষমতা আছে, এবং বসিয়ে ইডির পক্ষ থেকে কমপ্লেন করে পুলিশ ডাকার ক্ষমতা আছে। দরকার হলে সেটাকে আরো এসকালেশনে নিয়ে যাওয়া যেতে পারে, যেটা আমি আগেও বলেছি। তো এখান থেকে তো ইডির কাছ থেকে তাহলে যখন ডকুমেন্ট নিয়ে বেরিয়ে আসলো, ওগুলো ইনক্রিমিনেটিং ডকুমেন্ট নয়, ওগুলো ইডির সম্পর্কযুক্ত নয়। ওগুলো যদি ইডির সম্পর্কযুক্ত না হয়, তাহলে সম্পর্কযুক্ত ডকুমেন্ট ভিতরে ছিল তবে ইডি গিয়েছিল, না হলে ইডি যাবার কোনো ব্যাপার নেই। তাহলে ইডি সেই ডকুমেন্টগুলো পেলো না কেন? কিন্তু তাহলে দুটো কারণ। সেটা কি কোথাও মেনশন করা রয়েছে যে ইডির ডকুমেন্ট দরকারি ছিল না, বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ডকুমেন্টগুলো নিয়ে বেরোলেন সেখানেও তো ইডির দরকারি ডকুমেন্ট থাকতে পারে? সেটা এখন ইডি বলছে, অবভিয়াসলি বলছে, প্রপারলি বলছে, কারণ আপনাকে আগেই বলেছি কোনো ইনভেস্টিগেশনে কেউ ঢুকে সেখানে বাধা প্রদান করতে পারে না। এটা যেমন সত্য, তেমন ইনভেস্টিগেশন প্রসেসে উইথ পারমিশন অফ ইডি এবং উইথ পারমিশন অফ দ্যাট ইনভেস্টিগেটিং এজেন্সি, সে ইডি হোক, পুলিশ হোক, সিবিআই হোক, যেই হোক, তারা কিন্তু ওই যে বললাম ছেলের ইতিহাস পরীক্ষা ইডি এসেছে, তাহলে ইতিহাসের বইটা নিয়ে যেতে তো কোনো অসুবিধা নেই, এবং সেটা অ্যালাউ করবে। ইডি অ্যালাউ করলো, তার মানে ইনক্রিমিনেটিং ডকুমেন্ট ওর মধ্যে ছিল না। ইডি এখন বলছে না ওইগুলোই ডকুমেন্ট আমি সিজ করার জন্য গিয়েছি। তাই যদি হতো তাহলে ইডি সেই ডকুমেন্টগুলো নিয়ে তখন ওখান থেকে বেরোতে দিল কেন? বা একদম। আর তার তাহলে থেকেও বড় এটাকে- প্রশ্ন ইন্দিরা এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথাটি সেলিম সাহেব বললেন, সেটার থেকে একটু ডিফার হয়ে যদি বলা যায়, বা ইডির যে এই মুহূর্তে দাবি যে সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, তিনি রাজ্যের একেবারে বলা যায় যে প্রশাসনিক প্রধান, তিনি যান তার নিজের পুলিশ অফিসার বা একটা পুলিশ ফোর্স নিয়ে, এবং ইডির তরফ থেকেও কিন্তু এটা কোথাও গিয়ে একটা যুক্তি পুলিশের দেওয়া হয়েছে, বিরুদ্ধেও একটা অভিযোগ আনা পুলিশের হয়েছে। বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই যুক্তিটা আমি জানি না কতটা কি খাটবে, যে কোথাও গিয়ে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন পুলিশ নিয়ে, সেই সময় ইডি কি পুলিশ ডাকতে পারবে বা পুলিশকে ইন্টিমেট করতে পারবে? আর যদিও কিন্তু বা ইডির তো করে, নিজস্ব, আমি এটাই একটু যদিও সেলিম বা সাহেবের করে, কাছে জানবো একেবারে। যে সেলিম সাহেব, ইডির তো নিজস্ব ফোর্স